স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH ময়ূক মানে মিনমিনে নয়, চোখে চোখ রেখে মানুষের হয়ে কথা। ময়ূক মানে ভারত বিরোধীদের পর্দা ফাঁস। ময়ূক মানে ভণ্ড সেকুলার আর বুদ্ধিজীবীদের মুখোশ টেনে খুলে ফেলা। ময়ূক মানে বাংলা সাধু সন্ত সনাতনীদের কণ্ঠস্বর। ময়ূকের লড়াইটা গোটা বাংলার জন্য। বাংলা বাঁচলেই ভারত বাঁচবে। এই মুহূর্তে আরেকটা টিয়ার গ্যাস, ওটা হাওড়া ব্রিজ রণক্ষেত্রের চেহারা নিয়েছে। ময়ূক ততদিন অব্দি চিৎকার করে যাবে যতদিন না সত্যিকারের উন্নয়ন হয়। ময়ূক ততদিন অব্দি চিৎকার করবে যতদিন না মানুষ পরিত্রাণ পায়। পরিত্রাণায় সাধূনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি ময়ূক, আমরা রিপাবলিক বাংলা। নমস্কার, জবাব চাই বাংলার আরেকটা এপিসোডে আমি ময়ূক রঞ্জন ঘোষ। আজ অনেকগুলো বিষয় যেহেতু হয়েছে সে কারণে ভেঙে ভেঙে আপনাদের সাথে কথা বলবো, আলোচনা করব এবং সেই সম্ভাবনাগুলো আমি নিজেও জানতে চাই যে এই মুহূর্তে যেভাবে পরিস্থিতি এগোচ্ছে, দেখুন 8 দফায় হয়তো ভোট এবার হবে না, কিন্তু 1 দফাতেও কি ভোট করা সম্ভব বাংলায়? আর যদি 1 দফাতে ভোট সম্ভব হয়, তৃণমূলের লাভ না বিজেপির লাভ? আরেকটা প্রশ্ন, কবে ভোটের বিজ্ঞপ্তিটা জারি হবে? সূত্রের খবর, ভোটের বিজ্ঞপ্তি জারি হতে হতে দোল পূর্ণিমা বা তার পরের দিন হয়ে যাবে। কিন্তু সেটা যদি না হয়, যদি ডেটটা পেছোয়, তাহলে আবার এত দফায় ভোট করা সম্ভব না। এবং আমাদের কাছে যা খবর, এবার এত দফায় মানে 6 দফা 8 দফায় ভোট হবে না 2021-এ যেভাবে হয়েছিল। 2021-এর ভোটটার এই 8 দফায় হওয়ার আরেকটা বড় কারণ কিন্তু ছিল কোভিড। একই সঙ্গে হাজার হাজার মানুষ যাতে বাইরে না বেরিয়ে পড়েন। কিন্তু এবার ভোটটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। এবার 2026-এর ভোটটা এক নতুন ঝকঝকে একটি তালিকায় হবে। অর্থাৎ 2025-এও যে তালিকাটা ছিল, 2002-এ যে তালিকাটা ছিল, তার থেকে সম্পূর্ণ আলাদা একটি তালিকায় এবারের ভোটটা হবে। এবারের ভোটটা অনেকের নাম বাদ দিয়ে হবে, যার মধ্যে থেকে আপনার ইমোশনাল লাগতে পারে, আমারও ইমোশনাল হয়তো লাগবে। আমার দাদু ঠাকুরদা যাদের নামটা জলজল করতো, মৃত তারা, বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মুখ্যমন্ত্রী, যারা মারা গেছেন বুদ্ধবাবুর মতন, তাদের নামটা বাদ দিয়ে এবারের তালিকাটা তৈরি হচ্ছে। যারা ভুতুড়ে ছিল তাদের নামটা বাদ দিয়ে এবারের তালিকাটা তৈরি হচ্ছে। এবং তার থেকেও বড় কথা, যারা বাংলাদেশি ছিল তাদের নামটা বাদ দিয়ে তৈরি হচ্ছে। সুতরাং আমি যদি ধরি 70 লাখ, 60 বা 70 লাখ যদি নাম বাদ যায় বাংলা থেকে, এখন অব্দি 60 লাখ মোটামুটি নাম বাদ যাচ্ছে, 70 লাখ নাম যদি যায় এবং সেটা 294 দিয়ে যদি ভাগ করা হয়, 294টা বিধানসভা আসন, একটা বিধানসভা আসনে মোটামুটি 25,000 নাম বাদ যাবে। এই একটা বিধানসভায় 25,000 নাম এবং একটা বুথে যদি 250 বা 2,500 নাম বাদ যায়, কার লাভ, কার ফায়দা, কার লোকসান? এবং দ্বিতীয়ত, যে সম্ভাবনার দিকে অনেকে নজর দিতে বলছেন, আমার যদিও মনে হয় ন্যাচারালি, অর্গানিক্যালি এই জিনিসটার কোনো সম্ভাবনা নেই। কারণ কেন্দ্রীয় সরকার আগেও বলেছে, আমরা রাষ্ট্রীয় যে কাঠামোটা রয়েছে সেখানে রাষ্ট্রপতি শাসন এভাবে কোনো রাজ্যে জারি করি না। এটা বিজেপি সরকারের বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেচারের মধ্যে নেই। কিন্তু যদি এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে 5ই মের মধ্যে নির্বাচন করাটাই সম্ভব হলো না,
বা এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে 5ই মের মধ্যে কাউন্টিং করাটা সম্ভব হলো না, তখন কি হবে? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ও অনেক কিছু ভাবছেন, বুঝছেন, এবং সে কারণে মমতা বন্দ্যোপাধ্যায়ও যে নিজের জান প্রাণ দিয়ে একটা ফাইনাল ম্যাচ খেলার মতন ঝাঁপিয়েছেন সেটা চোখে পড়ছে। আমি তো বরঞ্চ বিজেপি নেতা বা বাম নেতা বা অন্যান্য দলের নেতাদের বলবো, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হারবেন বুঝে যে জান কবুল আর মান কবুল লড়াইটা লড়ছেন, সেই লড়াইটা আপনারা লড়ছেন তো। কারণ বাংলার মানুষ কিন্তু অনেকে বিরোধীদের দিকে তাকিয়ে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় অপটিক্সের জন্য কি না করছেন, সুপ্রিম কোর্টে যাচ্ছেন, জানেন সুপ্রিম কোর্টে কিচ্ছু হবে না, হয়নি, কাঁচকলা, অশ্বডিম্ব, কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় জান কবুল লড়াইটা করলেন। সুপ্রিম কোর্টে একটা অপশন পেয়েছেন অপটিক্স দেওয়ার, দিয়ে বার্তা দিলেন গ্রামে গ্রামে, দেখো আমি কিছু করছি তোমাদের জন্য। আসলে কিচ্ছু করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আইপ্যাড থেকে শুরু করেছেন এই লড়াইটা, কারণ তিনি বুঝে গেছেন তার সরকারের এই মুহূর্তে লাস্ট ওভার চলছে। এই সরকার যাবে, কিন্তু এই সরকার আদপে কি মমতা বন্দ্যোপাধ্যায় টিকিয়ে রাখতে পারবেন 1% হলেও? আজ তার জবাব চায় বাংলা। শুরুতেই এই প্রতিবেদন এবং তারপর আসি অতিথিদের কাছে। মমতা ব্যানার্জির সব চেষ্টাই জলে গেল, এফআইআর আটকানো গেল না কোনোভাবেই। সুপ্রিম কোর্ট পর্যন্ত ছোটাছুটি করেও কাজের কাজ কিছুই হলো না। যে শুনানি নিয়ে এত হট্টগোল করলেন মমতা, সেখানেও তো বিশেষ সুবিধা করতে পারলেন না বাংলার মুখ্যমন্ত্রী। শুনানিতে হাজিরা দিয়ে তার দলেরই সাংসদ বললেন উল্টো কথা। এইটাই এখন নতুন নর্মাল হয়ে গেছে। রেসপন্সিবল সিটিজেন হিসেবে যেটা ল অফ দ্য ল্যান্ড, যেটা হওয়ার কথা, আমি সেটা ফলো করলাম, এবং যা যা নথি দরকার নিজেকে প্রমাণ করার জন্য যে আমি এই শহরের নাগরিক, এই রাজ্যের নাগরিক, সেটা আমি করলাম। এফআইআরে বাংলায় যে বিপুল সংখ্যক ভুয়ো ভোটার বাদ যেতে চলেছে সেটা ভালোই জানেন মমতা, তাই কি বারবার বলছেন কোনো ভোটারের নাম বাদ দেওয়া যাবে না? বাংলায় নাম বাদ দিয়ে দেখুন, ছৌ নাচ ছৌ নৃত্য আছে এখানে। আর যারা বলছেন নাম বাদ দেব, যেন মনে হচ্ছে দেশটা ওদের জমিদারি। আমি বলি জমিদারি মানুষের, তোমাদের নয়। ইতিমধ্যেই 58 লক্ষের বেশি নাম বাদ পড়েছে, এমনিতেই বাদ পড়তে পারে আরো 6 লক্ষের বেশি নাম, কারণ এত সংখ্যক মানুষ নাকি শুনানিতেই যাননি। আর 2 সপ্তাহ পরেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন, আর মার্চের প্রথম সপ্তাহেই হয়তো নির্বাচনের বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। সেক্ষেত্রে কত দফায় ভোট হবে বাংলায়, এটাই এখন লাখ টাকার প্রশ্ন। বাংলায় 1 দফাতেও ভোট হতে পারে বলে ইতিমধ্যেই কানাঘুষো শোনা যাচ্ছে। স্বচ্ছভাবে ভোট চাই আমরা, চাই 2024 এবং 21-এর মতো নির্বাচন যেন না হয়। আমরা চাই সকালবেলা কোচবিহারে দিলাম, তারপরের দিন এসে মালদায় মেরে দিলাম, তার 3 দিন পরে এসে মুর্শিদাবাদে মেরে দিলাম, তারপরে এসে দক্ষিণ 24 পরগনায় দিলাম, ফাইনালি ভবানীপুরে ঝেড়ে দিয়ে চলে গেলাম। এই ব্যবস্থা বন্ধ। কিন্তু বাংলায় কি 1 দফায় ভোট করা সম্ভব হবে? 294টি কেন্দ্রে একসঙ্গে একই দিনে ভোট করানো চারটিখানি ব্যাপার নয়। আবার 7ই মে বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে, তার আগে সরকার গঠন না হলে রাষ্ট্রপতি শাসনই একমাত্র উপায়। তাহলে কি মমতা নিজেই চাইছেন ভোট পিছিয়ে দিতে? মনে করি ত্রুটিমুক্ত ভোটার তালিকা বের করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের, তাকে সহযোগিতার দায়িত্ব রাজ্য সরকারের। আর 5ই মের মধ্যে সরকার না হলে রাষ্ট্রপতি শাসন হবে, তার দায়ভার রাজ্য সরকারকে নিতে হবে, ইলেকশন কমিশনকে নিতে হবে। হাতে আর সময় নেই একেবারেই। হাতে এখন যা সময় তাতে গতবারের মতো 7 দফায় ভোট করানো কার্যত অসম্ভব। বিরোধীরাও চায় ভোটের দফা কমানো হোক, আর তাতে যাই হোক শাসক দলের দুষ্কৃতীদের এক জায়গায় আটকে রাখা যাবে। তাছাড়া কেন্দ্রীয় বাহিনী মোতায়েনও এক বড় বিষয়। কত কোম্পানি বাহিনীর প্রয়োজন তাও খতিয়ে দেখছে কমিশন। গত 15 বছরে বাংলার কোনো ভোটই হিংসা ও রক্তপাত ছাড়া হয়নি। মমতার দামাল ছেলেরা হয়তো পাড়ায় পাড়ায় প্রস্তুতিও শুরু করে দিয়েছে যুদ্ধে নামার। মমতা অভিষেক এখনো ভুল বুঝিয়ে চলেছেন মানুষকে। মানুষ পাশে নেই বুঝে নিজেও ভোট পিছোতে চাইছেন কি মমতা ব্যানার্জি? রাষ্ট্রপতি শাসনই কি ভবিতব্য বাংলার? আর তাতে কিছু হোক না হোক আর একবার মানুষকে ভুল বুঝানোর সুযোগটা পাবে তৃণমূল কংগ্রেস। রিপাবলিক বাংলা।
যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। এই মুহূর্তে রয়েছেন সজল ঘোষ বিজেপি মুখপাত্র, রয়েছেন শুভম ব্যানার্জি সিপিআই নেতা, অরিত্র দত্ত বণিক এই মুহূর্তে রয়েছেন ঝন্টু বড়াই অধ্যাপক। আমি প্রত্যেকের কাছে যাব, কিন্তু ঝন্টুদা আপনাকে দিয়ে শুরু করছি। আপনার কাছে যাওয়ার আগে স্পেসিফিক প্রশ্ন, অনেকগুলো বিষয় দেখুন সারা সপ্তাহ আমরা তর্ক বিতর্ক ডিবেট করি, কিন্তু আজকের দিনটায় এই সপ্তাহান্তে বোঝার সময় মানে কি হলো এবং কি হতে চলেছে। আমি একদম শুরুর যে প্রশ্নটা অনেকের প্রশ্ন, এই যে 60 লাখ নাম বাদ যাচ্ছে, আমি সেটা যদি ধরেও নিই এই আনম্যাপড নাম 10 লাখ আরও থেকে গিয়ে যদি 70 লাখ হয়, এই 70 লাখ নাম যদি বাদ যায় 294টা বিধানসভা বাংলায়, এটা এই 70 লাখ ভাগ 294 যদি করি, মোটামুটি 25,000 30,000 নাম আমরা পাবো প্রতি বিধানসভায় বাদ যাবে। এবং ঠিক সেই জায়গা থেকে ময়ূকের প্রশ্ন, প্রথম প্রশ্ন ময়ূকের, প্রতি বিধানসভায় 25,000 নাম বাদ গেলে কার লাভ কার ক্ষতি? প্রতি বিধানসভায় 25,000 নাম বাদ গেলে কার ক্ষতি? ছোট বড় একদম অঙ্কের হিসেবে। অঙ্কের পাটিগণিত বললে আমরা তো স্ট্যান্ডার্ড কিটা লাস্ট নির্বাচন ধরি, 2024-এর নির্বাচনের পরিসংখ্যান বলছে 50 থেকে 57টা বিধানসভা তৃণমূল জিতেছে, বিপক্ষ মূলত বিজেপির সাথে লড়াই করে হাড্ডাহাড্ডি এবং 2 থেকে 4,000-এর ডিফারেন্সে ভোটে, অর্থাৎ সরাসরি বামপন্থীরা ভালো ভোট পেয়েছে। হ্যাঁ যথেষ্ট, কারণ এটার নাম্বারটা কত ছিল? লাস্ট লোকসভা নির্বাচনে ওরা মুর্শিদাবাদ মালদায় দ্বিতীয় পজিশনে, ডোমজুড়ে 80,000-এর লিড দিয়েছিল বাম কংগ্রেস জোট, আইএসএফ জোট। এবার তো জোট হচ্ছে না, অর্থাৎ চতুর্মুখী লড়াই হচ্ছে, অর্থাৎ বিরোধী ভোট 3টে ভাগ হচ্ছে। চতুর্মুখীও বলতে পারছেন, কারণ কি এখন সিপিএম সিপিআই যদি আইএসএফ মিমের সাথে জোট করে নেয় তাহলে একটা কিন্তু অন্য ইকুয়েশন তৈরি হবে। আমি আবারও বলছি তোমাকে, কিছু দলের অস্তিত্বকে এখানটা আলাদাভাবে দেখার জায়গায় নেই, কারণ তারা এতটাই কম সংখ্যক, আমি তাদেরকে কাউকে ছোট করছি না। দেখো আমি ধরে নিলাম চতুর্মুখী লড়াই, অর্থাৎ বিরোধী ভোট ত্রিমুখী ভাগ হলো, তাহলে বিজেপির একটা অংশের ভোট মানে সিপিআইএম এর বাম ভোটপন্থীদের একটা অংশের ভোট বিজেপিতে যেমন সুইপ করবে, আরেকটা অংশ যারা নিজেকে ধর্মনিরপেক্ষ ভাবে সেই ভোটটা কিন্তু বর্তমান শাসক তৃণমূলের দিকে যাওয়ার সম্ভাবনা প্রবল। অর্থাৎ শেষ অঙ্কের হিসাবে কিন্তু সেটা তো দেখাও যাচ্ছে। ঝন্টুদা বামপন্থী বলে একসময় দুর্দণ্ড প্রতাপ নেতা মজিদ মাস্টার সে পক্ষ নিয়ে ফেলেছে, সে বলছে যে আমি তৃণমূলকে ভোট দেবো। অর্থাৎ তৃণমূলের কিন্তু সামান্য হলো এই জোট না হওয়ার জন্য লাভ হতে পারে, অন্তত ভোট কাটাকাটিতে। আপনি বলছেন মজিদ মাস্টাররা চলে যাবে তৃণমূলে? হ্যাঁ, একটা বড় অংশ শহরে চক্রবর্তীরা একটা কারণে হয়তো একটু আইডেন্টিটি ক্রাইসিসে ভুগবেন, যে তাদেরও মনে হতে পারে যে আমরা একসময় বাঙাল ছিলাম এবং এখন হয়তো আবার হয়তো রিফিউজি হওয়ার মতন জায়গায় আছি। একদম। আর দ্বিতীয় হচ্ছে, যদি এসআইআরে এই সংখ্যক নাম কাটা যায়, অর্থাৎ গড়ে বিধানসভা পিছু 25,000 নাম কাটা যায়, আমি বলছি কিন্তু সহজ পাটিগণিত অঙ্ক, তৃণমূল রীতিমতন চাপে পড়বে সেই সব মার্জিনাল সিটগুলো, যে মার্জিনাল সিটগুলোতে কানের পাশ দিয়ে ওরা বেরিয়ে গেছে। মানে আপনি বলছেন এরকম সিট প্রায় প্রচুর। আমি এত কথা বলছি কেন, আমার হঠাৎ স্ক্রিনে দেখে মাথায় এলো আমার পাশেই যে ভদ্রলোক বসে আছেন সজল ঘোষ। সজলদা, আপনি যে বাই ইলেকশনটায় যে লড়াইটা করেছিলেন, সেখানে সায়ন্তিকা আপনাকে যে পরিমাণ ভোটে হারিয়েছিল তার 4-5 গুণ বেশি ভোট পেয়েছিল তন্ময় ভট্টাচার্য। মানে এরকম আপনাকে যদি আমি মডেল বা কেস স্টাডি হিসেবে ধরি আপনার বরানগর সিটটাকে, তাহলে এরকম প্রচুর সিট তার মানে রয়েছে। আর দেখুন, আপনি আমাকে কেস স্টাডি করতে গিয়ে গিনিপিগ হিসেবে দেখবেন না, প্রথম আমার এটা আবেদন। দ্বিতীয় কথা হচ্ছে যে দেখুন, এই যে মজিদ মাস্টার যে কথাটা মুখে বলেছেন, এই কথাটা কিন্তু এবারে প্রথম নয়। আমি বলছি মুসলিম সংখ্যালঘু সে যদি কংগ্রেসের হয়েও মিছিল করে, সে যদি এগুলো বিধানসভা এবং লোকসভার ক্ষেত্রে বলছি, বিশেষ করে বিধানসভায়, যে সে যদি সিপিএমের হয়েও মিছিল করে, তাহলেও কিন্তু তাদের একটা বড় অংশ কখনোই তাদের নিজের দলকে ভোট দেয়নি। কারণ এখানে একটা জায়গায় তারা বোঝে যে তাদের ভুল ধারণা যে তাদের লক্ষ্য হচ্ছে বিজেপিকে আটকাতে হবে, যেটা সেলিমেরও ধারণা। তাই সে হুমায়ুন হোক যেই হোক তার সাথে গিয়ে সরাসরি হাত মিলিয়ে নেয়। সেলিম সাহেবও যদি এমন জায়গায় ভোটার হন যেখানে দেখা যাবে যে তিনি জিতবেন না, মানে সিপিএম জিতবে না, সেই জায়গায় কিন্তু তিনি তৃণমূলকেই ভোট দেবেন। ভোট নষ্ট না করার একটা মানসিকতা আসবে, এবং এটা ঠিক একই রকম ভাবে আসবে কণ্ঠি পড়া, মাথায় তিলক দেওয়া যে সিপিএম কর্মীরা আছেন, তারা
তারাও বুঝবেন যে আমরা যেহেতু জিতবো না, তাই আমরা তৃণমূলকে জেতাবো না। দেখুন, আপনি সেলিমকে সুজনদাকে জিজ্ঞাসা করবেন, সেলিম সাহেব সুজনদাকে জিজ্ঞাসা করবেন, তারা বলবেন যে আমাদের প্রধান শত্রু সর্বভারতীয় ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি, আর আস্তে করে অশ্বত্থামা হতইত গজর মতন করে বলবেন রাজ্যে তৃণমূল। ব্যাপারটা ওটা রাজ্যে তৃণমূল, ওটা আসলে কথার কথা। আমি বলছি বাস্তব কথা হচ্ছে তারা নিজেদের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করে। আপনি আমায় যেটা বলছিলেন যে তন্ময় ভট্টাচার্য আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, তার আগে যিনি দাঁড়িয়েছিলেন, হ্যাঁ, তিনি কংগ্রেসের এবং সিপিএম এর জোটে দাঁড়িয়েছিলেন, তিনি পেয়েছিলেন 20,000 ভোট। এবারে সারা রাজ্যে যখন তৃণমূলের সিপিএম এর কংগ্রেসের ভোট কমে গেল লোকসভায়, তখন দেখা গেল ওই বরানগরে এবং টোটাল আপনার দমদম কেন্দ্রে ভোট বেড়ে গেল সিপিএম এর। আমার বরানগর কেন্দ্রে 6,000 ভোট তৃণমূলের সিপিএম এর বেড়ে গেল, যার ফলে ওই মার্জিনটায় আমি হেরে গেলাম, ওই মার্জিনটায় আমি হেরে গেলাম। আমি আপনাকে বলছি যে রিগিং হয়েছে, ছাপ্পা হয়েছে, আর এগুলো হবে জেনেই ভোট লড়তে নেমেছি, অতএব এটাকে ভোট থেকে আমি বাদ দিই না। কিন্তু তা সত্ত্বেও এই ভোট ভাগ হওয়ার কারণে হেরে গিয়েছিলাম। কিন্তু এবারে যেটা আমি গন্ধটা পাচ্ছি, মানুষ পরিষ্কার বলছে যে দরকার হলে আবার 2031-এ আমরা সিপিএম করব, এবারে আমরা বাঁহাত দিয়ে হলেও আমরা কিন্তু এবারে তৃণমূলকে হারাতে যাকে টিপতে হয় টিপব। এবং এটা যদি ভাবেন যে শুধু সিপিএম এর কথা না, যে জায়গাগুলোয় আমরা জিতবো না সেখানেও আমাদের কর্মীরা একই কথা বলছেন যে যেখানে আমরা জিতবো না সেখানে আমরা তৃণমূলকে হারানোর কারিগর হব। সমস্যাটা একটা জায়গায়, আমাদের যেমন ওপর থেকে নিচে অবধি প্রত্যেকেই বলছেন তৃণমূলকে হারাতে হবে, ওদের কিন্তু নেতারা সে কথা বলছেন না, ওরা নিজেরাই কনফিউজ, ওনার কোনো কনফিউশন নেই। না, একদিকে বলছে দেশটাকে গুজরাট বানিয়ে দিচ্ছে বিজেপি, তাই জন্য আমরা বিজেপির বিরুদ্ধে, একজন আবার বলছে তৃণমূলকে আমরা ভোট দেবো লেসার ইভিল বলে। সিপিএম পশ্চিমবঙ্গে যতই শক্তিশালী হোক তাকে চালিয়েছে দক্ষিণ লবি, তখন কিন্তু ভারতবর্ষ এই পশ্চিমবঙ্গের টাকায় ওদের ওখানে কি মুজাফফর আহমেদের নামে ভবন বা যেটা হয়েছে সেটা হতে পারে দিল্লিতে, বিরাট পার্টি অফিস হতে পারে পশ্চিমবঙ্গের টাকায়, কিন্তু চালিয়েছে তাকে দক্ষিণ ভারতীয়রা। তাই একজন বাঙালি প্রধানমন্ত্রীকে আমরা পাইনি, তাকে আমরা ঘৃণা করতাম, তাকে আমরা শ্রদ্ধা করতাম না, হ্যাঁ, তার প্রতি অনেক অভিযোগ ছিল, কিন্তু একটা বাঙালি প্রধানমন্ত্রী হতো সেই সুযোগটাও নষ্ট করেছিলাম আমরা শুধু দক্ষিণীদের চাপে। তা আমি বলছি সেই চাপটা এখনো অটুট। আপনি নিশ্চিত থাকুন যে এই মোহাম্মদ সেলিমদের ভোট আলটিমেটলি তৃণমূলেই যাবে। আচ্ছা আচ্ছা, 30 সেকেন্ড আমি তারপরে শুভমের কাছে যাব। পরিসংখ্যানটা বলে রাখি, 24-এ বাম কংগ্রেস আইএসএফ জোট হওয়াতে এ রাজ্যে বিধানসভা ওয়ারি হিসাবে 11টা বিধানসভায় ওরা লিড ছিল। শুধু নয়, মালদা মুর্শিদাবাদে দ্বিতীয় স্থানে ছিল, যেখানে মালদায় তৃণমূল তৃতীয় শাসক আর মুর্শিদাবাদে পদ্মফুল দ্বিতীয়। শুধু তাই নয়, সুজাপুর বিধানসভায় 83,000 ভোটে লিড ছিল বাম কংগ্রেসের, এবং মুর্শিদাবাদ ফারাক্কায় 40,000 ভোটে। অর্থাৎ এবার আমি একটা লাইন অ্যাড করব। এইবারে দেখুন, এরা যেহেতু কংগ্রেস হঠাৎ করে বলে দিল যে আমরা জোট করব না সিপিএম এর সাথে, আমি বলছি এই সিদ্ধান্তটা ওরা জোট করেই নিয়েছে, ওরা দুজনে মিলে আলোচনা করেই নিয়েছে। কারণ যদি জোট হতো তাহলে মুর্শিদাবাদ এবং মালদায় সিপিএম এবং কংগ্রেস দুজনেই খাতা খুলে ফেলতো, সেক্ষেত্রে তৃণমূল হেরে যেত। ওখানে হয়তো অনেক জায়গাতে বিজেপি জেতার সম্ভাবনা নেই, কিন্তু সেখানে বিজেপি হারানোটা ইস্যু না, তৃণমূলকে জেতানোটা ইস্যু হয়ে গেল, এবং এই জেতানোর জন্য ওরা নিজেদের মধ্যে ভোটটাকে বিভাজন করে। তাই নয়, কেরল অল ইন্ডিয়া পার্সপেক্টিভে কেরল ভোটটাও ওদের ছিল পাখির চোখ। এখানে জোট করলে যদি বিজেপি ওখানে অ্যাডভান্টেজ পেয়ে যায়, সেই কারণেও কিন্তু এই কম্পালশনটা একদম সরাসরি কম্পালশনটা ছিল কেরলেরও। না, আমি শুভমের কাছে যাবো। শুভম, দেখো 25,000 নাম বাদ গেলে প্রতি বিধানসভা থেকে কার সুবিধা কার অসুবিধা এটা তো একটা ফ্যাক্টর আছেই, কিন্তু তার থেকেও বড় ফ্যাক্টর, এটা সজলদা ঠিকই বললেন যে বামপন্থীরা কাদেরকে ভোট দেবে। শুভম, বামপন্থীদের একটা শ্রেণী তারা কফি হাউসে বসে ভাবছে যে এই মুহূর্তে বিপ্লব আসবে এবং এই বিপ্লবটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন সমাজতান্ত্রিক কেউ করবে। আবার একটা শ্রেণী যারা খেটে খাওয়া একদম নিচু তলায় তৃণমূল পাটপাট করে মেরে দিচ্ছে যাদেরকে, তারা বলছে যে না, তৃণমূল আমাদের শত্রু। আবার তোমরা যারা এসি ঘরে বসে প্ল্যানিং প্রোগ্রামিং পলিসি মেকিং করছো, তারা বলছো মূল টার্গেট বিজেপি। এগুলো করে তো আসলে তোমরা ভোট কাটুয়ার জায়গাটা তৈরি করছো। মানে আসাদুদ্দিন ওয়েসি এবং বামপন্থীদের মধ্যে তো পার্থক্য থাকছে না। শুভম,
ময়ূকদা, আমরা কি ভাবছি, বামপন্থীরা কি ভাবছে, সেটাও সজলদা বলে দিচ্ছে। সুতরাং আমি তোমায় রিকোয়েস্ট করবো আমার একটু 2 মিনিট আনইন্টারাপ্টেড বলতে দিও। তুমি 25,000 ভোটার প্রতি বিধানসভায় বাদ যাচ্ছে বললে তো? 60 লাখ 70 লাখ যদি হয়, হ্যাঁ, কাছাকাছি তাই হচ্ছে। তার মানে প্রতি বুথ পিছু 150-র কাছাকাছি, 100 থেকে 150 ভোটার বাদ যাচ্ছে। আমি তোমাকে আরেকটা তথ্য দিই, প্রতি বুথ পিছু রিভেরিফিকেশনে ডাকা হয়েছে 150 জন করে ভোটার গড়ে। তার মানে রিভেরিফিকেশনে প্রতি বিধানসভায় 30,000 করে ভোটারকে ডাকা হয়েছে। আমি আমার ফর্ম নিজের হাতে ফিল আপ করেছি, আমি আমার বাবার নাম সুপ্রিয় ব্যানার্জি নিজের হাতে লিখেছি, দাদুর নাম নন্দদুলাল ব্যানার্জি নিজের হাতে লিখেছি, আমার কাছে রিসিপ্ট কপি আছে। আমাকে রিভেরিফিকেশনে ডাকা হয়েছে, গিয়ে দেখি ইলেকশন কমিশনের সাইটে আমায় দেখাচ্ছে বাবার নাম ওয়াই ব্যানার্জি, দাদুর নাম ওয়াই ব্যানার্জি। হ্যাঁ, এইরকম ভাবে এটা দোষটা তো বিএলওর। আমি না বিএলওর কোনো দোষ না, বিএলও নিজে বলছে, বিএলও ব্যক্তিগতভাবে আমায় চেনে, বিএলও বলছে আমাদের কিছু করার নেই, ইলেকশন কমিশন থেকে তোমাদের নাম মেনশন করে বলেছে এদের ডকুমেন্টস চেয়ে পাঠাও রিভেরিফিকেশন। না, এটা তো তার মানে তোমার রাজনৈতিক পরিচয়। বিএলওর না রাজনৈতিক পরিচয়টাকে পাঠানোর কথা বলেছে। না সেটা মানে এমনি একটা ক্লাস্টারে বলছে এইরকম একটা প্রতি বুথে, বিএলও বলছে এরকম প্রতি বুথে প্রায় 150 করে ভোটার এরকম আছে যাদের ক্ষেত্রে ইলেকশন কমিশন এই ধরনের এরার করেছে এবং তাদের সবাইকে রিভেরিফিকেশনে ডেকে পাঠিয়ে ডকুমেন্টস চাইছে। সুতরাং সজলদা বলছে একটু বলে নি। না জিজ্ঞাসা করেছি আমি। আপনি বিজেপির কথাও বললেন, বামেদের কথাও বলে দিলেন, এবার একটু আমি বামেদের কথাটা বলি। তা এবার হিয়ারিংয়ে প্রতি বুথে গড়ে আবার 150 থেকে 200 জন করে হিয়ারিংয়ে ডাকা হচ্ছে প্রতি বুথে। তাহলে যদি 150ই ধরি, তাহলে 150 মানে আবার প্রতি বিধানসভায় হচ্ছে প্রায় 45,000 জন। 300 করে বুথ যদি ধরি বিধানসভায়, তাহলে 45,000 জন, তাহলে 45,000 90,000 মানুষ প্রতি বিধানসভায় যাদেরকে এইভাবে অকারণে হ্যারাস করা হয়েছে, লাইনে দাঁড় করানো হয়েছে। আমি বলছি 25,000 নাম বাদ গেছে, ঠিক আছে, সেটাও গুরুত্বপূর্ণ, কিন্তু এই যে 90,000 মানুষকে প্রতি বিধানসভায় হ্যারাস করা হলো, তারা কেউ ভোটটা কিন্তু বিজেপিকে দেবে না। যারা সরাসরি বিজেপি পরিচালিত ইলেকশন কমিশনের জন্য লাইনে দাঁড়ালো ঘন্টার পর ঘন্টা, কোনো দোষ না থাকা সত্ত্বেও অকারণে হ্যারাসমেন্টের শিকার হলো, তার বয়স্ক বাবা মা, বয়স্ক ঠাকুরদা ঠাকুমা, অসুস্থ ঠাকুরদা ঠাকুমা, তারা হ্যারাসমেন্টের শিকার হলো, এরা কিন্তু কেউ বিজেপিকে ভোটটা দেবে না। আর ঝন্টুদা খুব কারেক্টলি বলছিল এই চতুর্মুখী প্রতিযোগিতার কথা। আমি তোমাকে বলি 2021-এর বিধানসভায় বামফ্রন্টের সাথে কংগ্রেস আইএসএফ জোট ছিল, কিন্তু তার ঠিক পরেই কিন্তু ওই জোট কিন্তু ভেঙে যায় কর্পোরেশন এবং পৌরসভা নির্বাচনগুলোতে। সেই কর্পোরেশন এবং পৌরসভা নির্বাচনে যখন চতুর্মুখী লড়াই হলো, তখন কলকাতা কর্পোরেশন বামপন্থীরা দ্বিতীয় স্থানে উঠে এলো। এখন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান সিপিআই এর মধুচন্দ্রা দেব। তারপরে 4টে কর্পোরেশন ইলেকশন হলো, শিলিগুড়ি, বিধাননগর, চন্দননগর, আসানসোল বাদ দিয়ে বাকি 3টে কর্পোরেশনেই বামেরা দ্বিতীয় স্থানে উঠে এলো। তারপর রাজ্যের 108খানা পৌরসভা নির্বাচন হলো, সেই 108খানা পৌরসভার মধ্যে একমাত্র তৃণমূল বাদ দিয়ে বিরোধীরা যেখানে ভোট গঠন করেছিল সেটা হচ্ছে তাহিরপুর, বামেরা ভোট গঠন করেছিল, এবং বাকি পৌরসভাগুলোতেও অধিকাংশ পৌরসভায় বামেরা দ্বিতীয় স্থানে উঠে এসেছিল। সুতরাং তথ্য এটাই বলছে যে 2021-এর পরেও যখন চতুর্মুখী প্রতিযোগিতা হয়েছে, কংগ্রেস যখন আলাদা লড়েছে, সেই ক্ষেত্রে বামপন্থীরাই দ্বিতীয় স্থানে উঠে এসছে, বিজেপি তৃতীয় স্থানে গেছে। সুতরাং আমরা মনে করি এই যে 90,000 ভোটার প্রতি বিধানসভায় বললাম, তারা বিজেপিকে যখন ভোটটা দেবে না, অথচ এটা তৃণমূল বিরোধী ভোট, সুতরাং তারা বামপন্থীদেরই ভোটটা দেবে। আমি সজলদার থেকে রিয়াকশন নেব 30 সেকেন্ড। মানে সজলদা বড় কথা বলছেন, প্রতি বুথে যদি 150-200 জন মানুষ ইরিটেটেড থাকে এসআইআর এর লাইনে দাঁড়াতে হয়েছে বলে, তাহলে তো পুরো খেলা ঘুরে যাবে। আমি আপনাকে বলছি, প্রথমত হচ্ছে এই তথ্যগুলো যদি কে দেয়, আমার এটা মাথায় ঢোকে না। 90,000 করে প্রতি বিধানসভায়, তাহলে 294টা বিধানসভায় আমাকে আবার অনেক কাল বাদে অঙ্ক কষতে হলো, হ্যাঁ, যে 2,64,60,000 মানুষকে ডাকা হয়েছে। এই কথাটার কোনো যুক্তি আছে? আপনি 294 দিয়ে গুণ করলে হবে কি করে? উত্তরবঙ্গের আসনগুলোতে একই ভোটার থাকে। আপনি যে বললেন তার মানে এবার আপনি 2.5 কোটি হিসাব করছেন, 2.5 কোটি হিসাব করছেন। আমি বলে দিচ্ছি আপনাকে, আপনি 2.5 কোটি হিসাব করছেন। তো এই রিভেরিফিকেশনে টাকা হয়েছে এবং হিয়ারিং এ টাকা হয়েছে, এই টোটালটা যোগ করলে 2 কোটির কাছাকাছি হচ্ছে। সেটাই তো বললাম, 2 কোটি। আপনি 2.5 কোটি বলছেন। দাঁড়ান, আমি তো বললাম যে আপনি টোটাল 90,000 করে লোককে বলেছেন যে ডাকা হয়েছে প্রতি বিধানসভায়,
যদি 90,000 করে প্রতি বিধানসভা হয়, 294টায় 2,64,00,000 লোক ডাকা হয়। সত্যি কি ডাকা হয়েছে? আপনার এই তথ্যগুলো দেয় কে? এক মিনিট আমি ছেড়ে দিচ্ছি। আমি বলছি বামেরা দ্বিতীয় স্থানে উঠে এসছে, বিভিন্ন পুরসভার নির্বাচন ওরা দেখিয়ে দিল, ভালো কথা, খুব ভালো কথা। তাহলে আমি বলছি পঞ্চায়েত নির্বাচনে তোমরা দ্বিতীয় স্থানে এলে না কেন? পঞ্চায়েত নির্বাচনে তোমরা দ্বিতীয় স্থানে এলে না কেন? নির্বাচনে বিজেপি যতগুলো গ্রাম সভায় নমিনেশন দিয়েছিল, বামেরা তার থেকে বেশি গ্রাম সভায় নমিনেশন দিয়েছিল। সজলদার এটা মনে থাকার কথা, সজলদার এটা মনে থাকার কথা। বিজেপির মোট প্রাপ্ত ভোটের সংখ্যা থেকে বাম কংগ্রেস মিলে ভোটের পার্সেন্টেজ 1% বেশি ছিল। আচ্ছা, বেশি ছিল তো, তোমরা তাহলে তৃতীয় স্থানে কেন, চতুর্থ স্থানে কেন? এই অঙ্কটা বলো না। আরে আগে শুধু 24 লোকসভায়, শুধু 24 লোকসভায়, কোন লোকসভায়? 24 লোকসভায় বিজেপি দ্বিতীয়, বামেরা তৃতীয় ছিল। পঞ্চায়েতে মিউনিসিপ্যালিটি কর্পোরেশন পঞ্চায়েত বামেদের রেজাল্ট বিজেপি থেকে বেটার হয়েছে। তোমাদের বামেরা লড়াই বেশি আসলে করেছে। দাঁড়াও না ভাই, আমি আরে ভাই আমরা সেইভাবেই লড়াই করি যেগুলো আমাদের রেজাল্ট আছে, সহজ সরল কথা। আমি ফার্স্ট উত্তর প্রশ্ন করছি আপনার কাছে যে আপনারা পঞ্চায়েতে কত আসন পেয়েছেন? আপনারা পঞ্চায়েতে আইএসএফ এর সমান কাছাকাছি, আপনারা পঞ্চায়েতে কংগ্রেসের নিচে আছেন কিনা আমায় দেখতে হবে। আপনি যেটা বলছেন, আপনি জানেন না, উত্তর দিন না। এবার বলছি, এবার আপনি একদম বুথ স্তরের যে রেজাল্ট, গ্রাম সভার রেজাল্ট বলছেন না। পঞ্চায়েতে থেকে গ্রাম স্তরে আর কি হতে পারে? ভাই 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 গ্রাম সভার রেজাল্ট, আরে ভাই আপনার বাড়ির, আরে ভাই দেখুন দেখুন আমি জানি বিজেপি থেকে বেশি। আমাদের এরপরে আচ্ছা সজলদা এবার বলুন। আমি আপনার দলের, আরে ভাই আমি গুগল হতে যাব না। আমি জানি আমি 11,000 পার্টি অফিসে এক মিনিট আরে বলতে দিন। আমি জানি আমরা 11,000 আসনে আমরা জয়লাভ করেছি। বিজেপি 11,000 আসনে জয়লাভ করেছে, সম্ভবত 60,000 টোটাল পঞ্চায়েতের আসন। তার মধ্যে 11,000 আমরা পেয়ে অনেক পেছনে তৃণমূলের থেকে দ্বিতীয় স্থানে। আপনারা কত? আপনারা 3, 3.5, 4,000-এর ভেতরে আছেন। এই যে জায়গাটা থেকে এগুলো হচ্ছে একেবারে বুথ স্তর। একটা পঞ্চায়েত সভা একজন সদস্য মানে একটি বুথ, এর থেকে আর নিচে কোথায় নামবেন মাইক্রো লেভেলে? আমার বক্তব্য হচ্ছে এবার হচ্ছে আপনি বিভিন্ন জায়গায় দ্বিতীয় স্থান পেয়েছেন। ভালো, কেন পেয়েছেন? কারণ সেখানে সিপিএমকে এগিয়ে নিয়ে এসে বিজেপিকে ছোট করার একটা রাজনৈতিক পরিকল্পনা তৃণমূল নিজেরাই নিয়েছে। তৃণমূলের ভোটে আপনারা দ্বিতীয় স্থানে। আপনি আমাকে উত্তর দিন না যে পঞ্চায়েতে আপনি বামেরা প্রধান শত্রু, বরাবর মনে করেছে বামেরা প্রধান শত্রু। মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সাথে একাধিকবার মন্ত্রিত্ব শেয়ার করেছে, একাধিকবার জোট করেছে আপনাদের সাথে, আর বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বামেদের সুযোগ দেবে। ইতিহাস বলছে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বিজেপিকে ডেকে এনেছে। আমাদের রাজ্যে যখন বিজেপি ছিল না, আমাদের রাজ্যে বিজেপি ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায় ডেকে এনেছে বিজেপি। আমি বলছি যে আপনাদের মমতা ব্যানার্জি বলেছেন বামেরাই প্রধান শত্রু, আপনিও তাই বলছেন। আপনাদের প্রধান প্রতিপক্ষ তৃণমূল, তাহলে INDIA জোট করলেন কি করে? আপনার কাছে উত্তর আছে যে আপনি INDIA জোট করবেন, দিল্লিতে দোস্তি আর বাংলায় এসে কুস্তি, আবার সংবিধান। আরে আগে নিজে বাঁচুন, পরে সংবিধান বাঁচাবে। সংবিধানের নিজের বাঁচার ফান্ডামেন্টাল রাইট দিয়েছে। আবার বলছি দেশ, বামপন্থীদের মুখে দেশ, এটা কিন্তু মোদিজির কৃতিত্ব। যারা বলেছিল ইয়ে আজাদি ঝুটা তাদের মুখে দেশ সবার আগে, এইটা শুনতে বেশ ভালো লাগছে। আবার বললাম আপনারা রক্ত দিয়েছেন, হ্যাঁ, শহীদ আছে একজন, দেশের স্বাধীনতায় শহীদ আছে একজন, একটা নাম বলে দিন। শুনুন, আমার দলের ছাত্র আন্দোলন, আবার বললাম কি ছাত্র আন্দোলন, আরে আবার বললাম দেশে অন্যদিকে অন্য আলোচনা চলে যাচ্ছে। তৃণমূলের কোন শহীদ আছে? তারাই সরকার চালাচ্ছে। এগুলো বোকা বোকা কথা, এগুলো বোকা বোকা কথা। আর কংগ্রেস আপনাদের কংগ্রেস সম্বন্ধে তখনকার মূল্যায়ন কি ছিল? আপনারা ইন্দিরা গান্ধীকে বলেছিলেন যে ডাইনি। আপনাদের চরিত্র এটা। আপনারা শুনুন না, আবার চুপ করে শুনুন, আরে চুপ করে শুনুন না। আপনারা নিষিদ্ধ তো। আচ্ছা আমি আমার দ্বিতীয়, আচ্ছা আমরা তো তখন নিষিদ্ধ ছিলাম, আপনি এখন কেন নিষিদ্ধ?
আপনি এখন কেন নিষিদ্ধ? কোন দল নিষিদ্ধ? আরে আপনি নিষিদ্ধ জানেন? কোন দল নিষিদ্ধ? এই তো জনগণের নির্বাচনে ভোটের বাক্সে আপনি এই তো নিষিদ্ধ। নির্বাচনে লড়াই করছি। আরে বলছি ভোটের বাক্সে আপনি নিষিদ্ধ। আমরা তো আরে দেশের আপনারা স্বরাষ্ট্র নিষিদ্ধ মন্ত্রক দল দ্বারা- নিষিদ্ধ স্বরাষ্ট্র করলেন দল মন্ত্রক বলছি। দ্বারা নিষিদ্ধ হওয়ার নিষিদ্ধ কথা দল বলছি। বলছি। আমি আপনাকে বলছি আপনারা আজকে নিষিদ্ধ। আজকে নিষিদ্ধ হয়ে কথা না বলে চুপ করে থাকা ভালো। এই তৃণমূলের ভোট বাড়ানো এটাই তো বিজেপির গণতান্ত্রিক মত। হ্যাঁ, একদম। সবাই চুপ করে একদম, থাকবে। একদম। বিজেপি ক্ষমতা এলে সবাই চুপ করে থাকবে। একদম না। সবাই চুপ করে থাকবে। শুনুন না। এই জন্যই বিজেপি তাহলে আসবে না। আরে বলছি শুনুন না। তাহলে এই যে চুপ করে থাকতে আরে বলেন, আবার ক্ষমতা ভাগ আসার হবে। আগেই তাহলে আপনারা ক্ষমতা আসার বিহারে আগেই চুপ করে থাকতে তাহলে বলেন। আপনারা বিহারে এই জন্য কোনদিন ক্ষমতা আসবে না। আচ্ছা আমি দুজনকে আমি অনেকটা বিতর্ক হয়েছে। আমি দুজনকে একটু থামাচ্ছি কারণ আমি হরিশ্চরের কাছে যাব। সেখানে কোনো আমি আরেকটা পার্ট খুব গুরুত্বপূর্ণ। বেশ শুভম সজলদা প্লিজ, আমি এর পরের যে অংশ সেই অংশে আমাকে যেতে হবে এবং তার আগে একটা ব্রেকিং নিউজ দিতে হবে। দেখুন, এটা বুধ এবং বৃহস্পতিবার লাগাতার ম্যারাথন বৈঠক হয়েছে, নাম চলে গেছে, চূড়ান্ত হয়ে গেছে এবং খুব সম্ভবত সোমবারই ফাইনাল যে লিস্ট সেই লিস্টও আমরা পেয়ে যাব। এবং যে মূল যে কোথায় কোথায় বুথগুলো হচ্ছে, কোথায় বুথ হচ্ছে, অ্যাপার্টমেন্টে, কমপ্লেক্সে এবার বুথ হচ্ছে, ইউনিক এবারের যে নির্বাচন সেই নির্বাচনটা হতে চলেছে। ব্রেকিং নিউজ এই মুহূর্তে, এ রাজ্যে বিধানসভা ভোটের জন্য 78টি হাই রাইজ বা আবাসন সেগুলোকে নির্বাচন করা হয়েছে। চূড়ান্ত তালিকা নির্বাচন কমিশন তৈরি করেছে। 25শে ফেব্রুয়ারি বিস্তারিত তালিকা প্রকাশ করা হবে। ইতিমধ্যেই যেহেতু প্রায় 58 লক্ষ ভোটারের নাম বাদ গেছে, তাই কমতে পারে বুথের সংখ্যাও। সুতরাং আবাসনে বা হাই রাইজে বা বড় বড় অ্যাপার্টমেন্টে, কমপ্লেক্সে সেখানে যদি বুথ হয় তাহলে এবার কোনো অসুবিধা হবে না। ওই তালিকায় হাই রাইজ এ রাজ্যে কত সেটা নির্বাচন কমিশনকেও জানিয়ে দেওয়া হবে। 25শে ফেব্রুয়ারি ফাইনাল লিস্ট। অনেকটা আমি বারবার বলছি এবারের নির্বাচনটা অন্য নির্বাচনগুলোর থেকে আলাদা। এই যে ফ্ল্যাটের সামনে একটা বোমা মেরে দেওয়া বা 4বার মেন গেটের সামনে বাইক ঘুরিয়ে দেওয়া আর 12টা থেকে সমস্ত ফ্ল্যাটের লোকজনের মধ্যে এই ত্রাসটা তৈরি, ও বাবা বেরোস না দিদি বেরিও না, এখানে বোম পড়ছে, ফ্ল্যাটের মধ্যেই থাকি, মাংস ভাত খাই এবং টিভিতে দেখি কীরকমভাবে ভোটটা ভায়োলেন্সে শেষ হয়ে গেল। এই কনসেপ্টটাও এবার নির্বাচন কমিশন ভাবছে। যেভাবে কমিউনিটি হলগুলো রয়েছে ফ্ল্যাটে, বড় বড় আবাসনে, সে কমিউনিটি হলে যেভাবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয়, এবার ভোটেরও অনুষ্ঠানটা সেখানেই করার মতন জায়গা তৈরি করছে। দেখুন, এই এসআইআর প্রক্রিয়ায় যে যতটুকু গরমিল হয়েছে তার যদি ইন্টারনাল অডিট করে দেখা যায় তাহলে দেখা যাবে যে বিএলওরা তো আলটিমেটলি রাজ্য সরকারি কর্মচারী এবং এই বিএলওদেরকে দিয়ে অধিকাংশ জায়গায় ভুল ডেটা এন্ট্রি করানো হয়েছে ইচ্ছাকৃতভাবে। কিছুটা ডেটা এন্ট্রিতে ভুল হয়েছে, ম্যানমেড এরার, যেটা খুব স্বাভাবিক ব্যাপার, তাদের কাজের চাপের জন্য ভুল হয়। খুব কম সময়ের মধ্যে এটা কন্ডাক্ট করানো হয়েছে। হ্যাঁ, ট্রেনিংয়ের অভাব রয়েছে ইত্যাদি রয়েছে। কিছু জায়গাতে একেবারে তৃণমূলের নেতারা পাশে দাঁড়িয়ে থেকে বহু ফর্ম, বহু এভিডেন্স, বহু কাগজপত্র নষ্ট করে দিয়েছেন, বহু ইলেকট্রনিক ডেটা হ্যাম্পার করেছেন। সেই জন্যে যদি 100টা লোককে ডাকা যায়, আমি নিশ্চিত অন্তত 20-25টা লোক এরকম বেরিয়ে আসবে যারা হিয়ারিংয়ে ডাক পেয়েছেন শুধুমাত্র বিএলওদের উস্কানি দিয়ে বা বিএলওদেরকে দিয়ে ভুল রেকর্ড ম্যানেজমেন্ট সরকার করেছে বলে। এইবারে দেখুন, দ্বিতীয় কথাটা হচ্ছে যে এই এসআইআর প্রক্রিয়ায় পার্টিসিপেশন করার ফলে একটা ভালো দিকও হয়েছে। ভালো দিকটা কি? সেটা হচ্ছে এতদিন পর্যন্ত নির্বাচন বা ভোটের দিন মাত্রেই মানুষের কাছে একটা ছুটির দিন বলে প্রচলিত ছিল, কিন্তু এই এসআইআর প্রক্রিয়াতে মানুষ বুঝতে পেরেছে যে এইটার গুরুত্বটা কোথায়। এবং যেহেতু নির্বাচন কমিশন একটা নতুন উদ্যোগ নিয়েছে যে ভোটটা ঘরের দোরগোড়ায় এসে কালেকশন করবার একটা উদ্যোগ নেওয়া হয়েছে, যে হাই রাইজ বিল্ডিংগুলির তলায় দরকারে বুথ স্টেশন তৈরি করা হবে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। তার কারণ একটা বড় অঙ্কের পপুলেশন তারা ভোট দিতে যান না, তাদের ভোটে অংশগ্রহণ করেন না, এবং বিশেষত যেটা বারবার নির্বাচন কমিশন বলেন সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ভোটার হচ্ছে যারা নতুন ভোটার, যারা যুব সমাজ। এই যুব সমাজের অ্যাম্বিশনটা ভোট বাক্সে রিফ্লেক্টেড হওয়া খুব প্রয়োজন। তারা কোন দলকে চাইছেন, কোন ধরনের পলিসিকে তারা গ্রহণ করছেন। কিন্তু আপনি যদি সার্ভে করে দেখেন দেখবেন অধিকাংশ ইউথের ভোটার কার্ডই ছিল না, তাদের 21-22 বছর বয়স হয়ে গেছে, তারা ভোটার কার্ড করায় না, তারা এইসব রাজনীতি বলবে এসব পচা নর্দমা, এইসবের মধ্যে ঢোকার দরকার নেই। কিন্তু এই যে রাজনৈতিক পার্টিসিপেশনটা ইউথদের মধ্যে বেড়েছে, তারা মনে করছে যে এই যে বাবা মায়ের সাথে গেলাম, দাদু ঠাকুমার নাম নিয়ে গেলাম, বাড়িতে এসে এইসব কাগজ টাগজ দিল, তার মানে ভোটটা দেওয়া উচিত। এই গুরুত্বটা বেড়েছে। তার ফলে যেটা হবে যে মানুষের অংশগ্রহণ বেশি হলে রেজাল্টটা ঠিকভাবে হবে, এবং সেই অংশগ্রহণটা বেশি হবে এটা মুখ্যমন্ত্রী
বুঝে গেছেন বলেই কিন্তু আপনি দেখুন তড়িঘড়ি করে ভোট অন অ্যাকাউন্টসের মধ্যে বেকার ভাতা ঢুকিয়ে দিলেন, লক্ষ্মীর ভাণ্ডারের এটা বাড়িয়ে দিলেন। তার কারণটা বুঝে গেছেন মুখ্যমন্ত্রী যে তৃণমূল কংগ্রেসের এইবারের ভোটটা চ্যালেঞ্জিং এই কারণেই, কারণ ভুতুরে ভোটার নেই একই, এবং যেটা খুব ইন্টারেস্টিং হতে পারে যদি এক দফায় ভোট হয়, এটা দীর্ঘদিনের ভারতবর্ষের ভোটিং রেকর্ডের মধ্যে রয়েছে, বা পশ্চিমবঙ্গে তো রয়েইছে, প্রথম দফায় ভোট দিচ্ছে উত্তর দিনাজপুরে, লাস্টের দফায় এসে দিচ্ছে হচ্ছে দক্ষিণবঙ্গে। তো এই যারা এই যে মোবিলাইজেশনটা তো মানে সেন্ট্রাল ফোর্সকেও তো একসাথে করতে হবে। হ্যাঁ, সেন্ট্রাল ফোর্সকে ডিপ্লয় করতে হবে, সেই পরিমাণ ফোর্স আছে কিনা এবং সেটা রিয়েলিস্টিক্যালি কতটা পসিবল সেটা সময়ের সাথে সাথে আমরা জানতে পারবো। কিন্তু এক দফায় ভোট হলে সত্যি কথা বলছি এটা তৃণমূল কংগ্রেসের পক্ষে অত্যন্ত চাপের একটা কমব্যাট হবে। তার কারণ এই ডুপ্লিকেট ভোটার ভারতবর্ষের গণতন্ত্রের ওপর একটা বড় বার্ডেন, ভুতুরে ভোটার গণতন্ত্রের ওপর একটা বড় বার্ডেন। এবং আমার যেটা লক্ষ্য থাকবে বা যেটার দিকে আমি তাকিয়ে থাকবো একজন নাগরিক হিসেবে, যে দীর্ঘদিন ধরে এতদিন হতো ভোটিং স্টেশনে লুট, আমরা দেখেছি উসেন বোল্টের মতো ব্যালট পেপার নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে, পুকুরে ঝাঁপ দিচ্ছে, খেয়ে নিচ্ছে, তারপরে দেখেছি ইভিএম নিয়ে দৌড়ে পালিয়ে যাচ্ছে, এমনকি এমএলএরা দাঁড়িয়ে রয়েছে, ডিএম দাঁড়িয়ে রয়েছে ভোটিং স্টেশনে ইলেকট্রিক অফ করে ওখানে রিগিং করানো হচ্ছে। এই ধরনের ঘটনা খবরের কাগজে নিত্য আমরা দেখেছি। এইবারে আমাদেরকে দেখতে হবে যে ভোটিংয়ের পরে তৃণমূল একটা ফন্দি এঁটেছে বলে আমি যেটা দেখতে পাচ্ছি, যে পোলিংয়ের পরবর্তী ইলেকশন কাউন্টিংয়ে তারা এবার চুরি করবে, সেখানে গিয়ে ভ্যান্ডালাইজ করবে, সিন ক্রিয়েট করবে। সেটা করবে কি করে? একদম নির্দিষ্টভাবে তো ডিইও অফিস বা জেলা শাসকের অফিসে কাউন্টিং এর কথা বলা হচ্ছে। এর আগেও একাধিক সেন্ট্রাল ফোর্সেস এনেও আমরা দেখেছি যে সেন্ট্রাল ফোর্সকে যেহেতু পুলিশ রিক্রুট করে, তাই সেন্ট্রাল ফোর্সকে এনে ঠান্ডা করে বসিয়ে রাখা হয়, তাদের সঠিক মাঠে ডিপ্লয় করানো হয় না। আমরা তারপর সেন্ট্রাল ফোর্সকে জিজ্ঞাসা করি আপনারা এসে তো হাওয়া খেলেন। আসলে মানুষকে জানানো হয় না যে সেন্ট্রাল ফোর্স কখন কোথায় ডিপ্লয় হবে, সেটা রাজ্য সরকারের স্টেটেড এক্সিকিউটিভ মেশিনারি বলে দেবে। ফলে 1000 সেন্ট্রাল ফোর্সকে এনে ওই ঠান্ডা করে বসিয়ে না রেখে যেখানে নিরাপত্তা দেওয়া উচিত সেইটা স্টেট কতটা করছে স্বতঃস্ফূর্তভাবে, সেইটাও কিন্তু লক্ষ্য রাখতে হবে। আচ্ছা, আমি আমার প্রশ্নটা নিয়ে নিই এখান থেকেই আলোচনাটা আরেকটু বাড়াই। ময়ূকের প্রশ্ন এই মুহূর্তে, বাংলায় এক দফায় ভোট কি সম্ভব? বাংলায় এক দফায় ভোট কি সম্ভব? কাঁঠালের আমসত্ত্ব না? বিজেপির অনেক নেতা আগেও বলেছেন, এখনো বলছেন যে বাংলায় তো এক দফা ভোট হতো। মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে সিপিএম এটাকে এমন একটা জায়গা তৈরি করলো যাতে করে সায়েন্টিফিক রিগিংটা করা যায়। শুভম, 30 সেকেন্ডস। আচ্ছা, এটা আগে বলিনি, সেটা হচ্ছে যেটা বললে সেটা হচ্ছে গতবারে নির্বাচন শুরু হয়েছিল 27শে মার্চ, শেষ হয়েছিল 29শে এপ্রিল এবং 8খানা দফায় হয়েছিল। তার মধ্যে শেষ 3টে দফা ছিল হচ্ছে 22, 26 এবং 29শে এপ্রিল। বর্তমানে যা পরিস্থিতি 28শে ফেব্রুয়ারির মধ্যেও সম্ভবত এই তালিকা প্রকাশ করা যাবে না। তার ফলে যদি আরো 28শে ফেব্রুয়ারি কেন তালিকা প্রকাশ করা যাবে না বলছে তো নির্বাচন কমিশন প্রকাশ করবে, মানে কেন এইটা তুমি কেন বললে? এটা এখন অবধি হিয়ারিং এর যা সংখ্যা বাকি আছে তাতে 28শে ফেব্রুয়ারিটাও খুব কঠিন মনে হচ্ছে। কত পার্সেন্ট হিয়ারিং হয়ে গেছে বলুন? হ্যাঁ, কত পার্সেন্ট? বিভিন্ন বিধানসভার ক্ষেত্রে যথেষ্ট বেশি সংখ্যা হিয়ারিং বাকি আছে। ওভাবে যাচ্ছি না, টোটাল পার্সেন্টেজটা। আচ্ছা ঠিক আছে, আমি এক্সাক্ট তথ্যটা না জানতে পারি, এক্সাক্ট সংখ্যা আমি বলছি 28শে ফেব্রুয়ারি যদি হয়, বা যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 28শে ফেব্রুয়ারির জায়গায় আরো 1 সপ্তাহ পিছ হতে পারে। যদি সেটা 1 সপ্তাহ পিছ হয়েও, আমি বলছি এখনো অবধি যা সময় আছে, আপনারা জানেন যে বিজ্ঞপ্তি প্রকাশের মোটামুটি 25 দিন থেকে 26 দিনের মাথায় নির্বাচন করা যায় বিজ্ঞপ্তি প্রকাশের। তাতে গতবারে প্রথম বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল 2রা মার্চ, নির্বাচন হয়েছিল 27শে মার্চ। আমি বলছি সেই 2রা মার্চের জায়গায় যদি এবারে 25শে মার্চ বা 26শে মার্চ যদি বিজ্ঞপ্তি প্রকাশ হয়, তাহলেও 3 দফায় নির্বাচন, এই 22শে এপ্রিল, 26শে এপ্রিল, 29শে এপ্রিল 3 দফায় নির্বাচন করাই যায়। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা বাস্তব সেটা হচ্ছে 294টা বিধানসভা, পশ্চিমবঙ্গের যা ভৌগোলিক অবস্থান, তাতে 1 দফা বা 2 দফায় নির্বাচন করা সত্যিই খুব কঠিন। এবং যে আগে তো হতো, মানে তুমি বলছো পশ্চিমবঙ্গ আর মহারাষ্ট্র আলাদা? যদি মহারাষ্ট্র, আসামে, উত্তরপ্রদেশে যদি হতে পারে, এখানে কেন হবে না? পশ্চিমবঙ্গের ভোটে রক্ত ঝরে, এটা তো অস্বীকার করার জায়গা নেই, এটা গোটা দেশের মানুষ জানে। সুতরাং সেখানে যে কেন্দ্রীয় বাহিনী আসবে, সেই কেন্দ্রীয় বাহিনীকে প্রপারলি ডিপ্লয় করতে গেলে, কেন্দ্রীয় বাহিনীরা তো গতবারে আমরা দেখেছি যে কেন্দ্রীয় বাহিনী আজকে 1 দফা এখানে থাকছে, তারপর নির্বাচন হয়ে গেলে তারা অন্যান্য জেলায় যাচ্ছে যেখানে পরের দফায় নির্বাচন। সুতরাং প্রপার ডেমোক্রেসি মেনটেন করতে গেলে কেন্দ্রীয় বাহিনীর প্রপার
ডিপ্লয়মেন্ট যদি মানুষ চায় তাহলে ন্যূনতম 3 দফায় নির্বাচন করতে হবে এবং সেই 3 দফায় নির্বাচন আমি বলছি খুব সহজভাবে করা যায়। যদি 22 এপ্রিল থেকেও নির্বাচন শুরু করা হয় তাহলে 29 এপ্রিল 30 এপ্রিল মধ্যে 3 দফায় নির্বাচন শেষ করা যায়। আর তখন সজলদা তথ্যটা নিয়ে ভেরিফাই করতে চাইলেন বলে আমি জানিয়ে দিই, আমি চেক করলাম, সেটা হচ্ছে 1,70,00,000 মানুষের হিয়ারিং হচ্ছে। এই 1,70,00,000 মানুষ হিয়ারিং এ ডাকা হয়েছে। মানুষের কাছে কোনো ব্যাপারই না। 1,70,00,000, আরে আমি তো সেই কথাটা বললাম। 2,70,00,000 বলেছিল, 64 লাখ বলেছিল, সেখান থেকে 1 কোটি 1 কোটি গাইড। পুরোটা আর পুরো হিয়ারিং এ 1,70,00,000 শোনেন, আমি কেন শুনবো? এবং বিশেষ শুনানি এবং রিভেরিফিকেশন 70 লাখ, রিভেরিফিকেশন 70 লাখ, তাহলে যোগ করে 2,40,00,000 লাখ, 2,40,00,000 লাখ। আমি যেটা বলেছিলাম 2.5 কোটি অ্যাপ্রক্সিমেট, সেটা এক্সাক্ট সংখ্যা 2,40,00,000 লাখ। সুতরাং যে তথ্যটা আমি দিয়েছিলাম সেটা প্রায় সঠিক, সেটাই বললে কি? বেশ বেশ ঝন্টু বাড়াই। প্রশ্ন হচ্ছে আমরা না, আমি একটা জিনিস বুঝতে পারছি না যে এক ফেজে প্রচুর পুলিশ নিয়ে, প্রচুর অন্যান্য রাজ্যের পুলিশ নিয়ে ভোটটা কেন করানো যাবে না? দেখো, আমি জন্মের পরে কোনোদিনও 1 দফা কেন 5 দফার নিচে ভোট দেখিনি। প্রশ্নটা হচ্ছে কেন করা যাবে না। প্রশ্নটা দফার নয়, ভোটটা শাসক দল দফা দফা যে করে সেটা ঠেকাতে পারলেই ভোট 1 দফাও তুমি করতে পারো। কাশ্মীরের চাইতে বিগত নির্বাচনে 920 কোম্পানি বাহিনী এসেছিল, কাশ্মীরের চাইতেও বেশি বাহিনী, তারপরেও আমরা আমাদের সহনাগরিকদের মৃত্যু ঠেকাতে পারিনি। বিকজ প্রশ্নটা দফার নয়, প্রশ্নটা কেন্দ্রীয় বাহিনীর নয়, প্রশ্নটা শাসকের ইন্টেনশন, এই পোরাসগুলোকে আটকানো। অ্যাকাউন্টেবিলিটি নির্বাচন কমিশনের ভোটারের প্রতি সেটা ল্যাক ছিল বলেই করতে পারিনি। আমার প্রশ্ন দেখো, যে ধরে নিলাম 28 তারিখে লিস্ট বেরিয়ে গেল, 5 তারিখ 6 তারিখে ভোট ডিক্লেয়ার হলো, নিয়ম কোন লিখিত নিয়ম নেই, সেই অর্থে 1 সপ্তাহ বা 6 সপ্তাহ, মানে 4 সপ্তাহ বা 6 সপ্তাহ, অর্থাৎ এই যে 5টা ফেজ, ফিলিং অফ নমিনেশন, স্ক্রুটনি অফ নমিনেশন, উইথড্রয়াল অফ ক্যান্ডিডেটস, ফাইনালাইজেশন অফ ইলেকটোরাল রোল অ্যান্ড ক্যাম্পেনিং, সব মিলে একটা টাইম দিতে হয়। সেই টাইমটা ধরে নিলাম 6 সপ্তাহ, মানে দেড় মাস। তাহলেও আমি তোমাকে বলছি সিচুয়েশনালি 3 দফা ভোট সুস্থভাবে করিয়ে 5 তারিখ ক্যাবিনেট ফরমেশন, 5ই মে, অনেকটাই কঠিন কাজ। এর রাজ্যে 1.5 মাস সময় দেওয়া বলছেন, ওটা 15 দিন সময় দেওয়া হয়েছে। না, হবে না। এই তুমি 3 অতীত ক্ষেত্রে হতে পারে, 1 দফার ক্ষেত্রে হতে পারে, কিন্তু তোমাকে মনে রাখতে হবে হবে না। এই যে 5টা স্ট্রেঞ্জার মধ্যে নমিনেশন, এটা নিয়ে এক্সাক্ট কোনো নিয়ম ইলেকশন কমিশনে মেনশন করা নেই, কিন্তু অতীতের উদাহরণ বলছে 15 দিনের মাথা। আরে অতীতের উদাহরণ তো এটাও বলছে যে অন্য রাজ্যে কোনো বোমাগুলি বন্দুক চলে না। আমি দিচ্ছি সেটা তো আমি না, প্রশ্নটা হচ্ছে আমাদের রাজ্যের জন্য। অতীতে ক্যান্ডিডেট, বর্তমান ক্যান্ডিডেট বুঝতে হবে, এখন 10 গুণ ক্যান্ডিডেট বেড়েছে। লাস্ট 51 সালের নির্বাচনের সপক্ষে 17 থেকে 27 গুণ ক্যান্ডিডেট বেড়েছে। বিভিন্ন গোছ প্রার্থী বলো, এই প্রার্থী বলো, এদের স্ক্রুটনি করা, নমিনেশন, এগুলো পুরো প্রক্রিয়াটা প্রচুর সময় লাগে, এটা সম্ভব নয়। আর আমি তোমাকে ময়ূক পরিষ্কার বলছি, দফা নয়, শাসককে যদি দফা দফা ভোটটা ঠেকাতে না পারো, এই দফা বাড়িয়ে ফোর্স বাড়িয়েও কিছু হবে না, যেটা ওই একটু আগে অরিত্র বলছিল। মানে কেন্দ্রীয় বাহিনীকে একদম স্পেসিফিক্যালি মোবিলাইজ করতে না, ভোটারদের প্রতি, ভোটের প্রতি নির্বাচন কমিশনের অ্যাকাউন্টেবিলিটি, যেটা আমরা বারবার বলি, টিএন সেশন লিঙ্গর পরে কার্যত ভারতবর্ষে কোনো নির্বাচন কমিশনার হয়নি। আর বাংলায় ভোটটা করায় না, ভোটটা শাসক করায়, ভোট হয় না, শাসক করায়। এই শাসককে করানোটা যদি আটকাতে পারে বিরোধী দল এবং নির্বাচন কমিশন, তাহলে তুমি 1 দফায় শান্তিপূর্ণভাবে কারো গায়ে কেউ আচরণ না দিয়েও ভোটটা করাতে পারবে। বেশ বেশ, আমি অরিত্রর কাছে যাওয়ার আগে একটা ব্রেকিং নিউজ দেব, এবং সেই ব্রেকিং নিউজটা কিন্তু কোথাও গিয়ে একটা অশনি সংকেত তৃণমূলের জন্য। যে ব্রেকিং নিউজটা এই মুহূর্তে, মমতার হাতে কি তার মানে আর পুলিশ এবং আমলারা রইল না? বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এবার রাজ্যকে বিরাট সিদ্ধান্ত নিতে বলল নির্বাচন কমিশন। কোনো আধিকারিক যদি কোনো নির্দিষ্ট জেলা বা পদে 3 বছরের বেশি সময় ধরে কর্মরত থাকেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তাকে বদলি করা বাধ্যতামূলক। ইতিমধ্যে এই তালিকা দিতে বলা হয়েছে, বদলি করতে বলা হয়েছে। কতটা কি করা গেছে তার হিসেব নির্বাচন কমিশন নিতে শুরু করবে। বা কোনো নির্দিষ্টভাবে জেলায় বা পদে 3 বছরের বেশি সময় ধরে কোনো আধিকারিক যদি থেকে থাকেন, তাদেরকে ট্রান্সফার করা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে বাধ্যতামূলক। ওরা তো কি বলবে, মানে একটা সময় দেখেছিলাম রাজীব কুমার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মানে
বেস্ট কম্প্যানিয়নের মতন থাকতেন প্রফেশনালি, এবং উনি হেল্প করেছিলেন বহু সময়, যে কারণে রাজীব কুমারকেও বাঁচাতে মমতা বন্দ্যোপাধ্যায় চলে এসেছিলেন। তারপর বহু আমলার নাম আমরা শুনেছি, বহু আমলাকে এক্সটেনশন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই সমস্ত কিছু আমরা দেখেছি শুনেছি। কিন্তু এখন ফিসফাস হচ্ছে ক্ষমতার অলিন্দে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শেষ ভরসা আমলা এবং আইপিএস, তাদেরকেও এখন পাশে রাখতে দিচ্ছে না নির্বাচন কমিশন। দেখুন, অন্যান্য ইতিহাসের থেকে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের যে সরকারি ব্যবস্থাটা চলছে, যারা ভেতরে কাজ করেছেন তারা সকলেই জানেন এই মুহূর্তে কমপ্লিটলি একটা আমলাতন্ত্রের সরকার চলছে। কেন এই কথাটা বলছি, তার কারণ অধিকাংশ জায়গাতেই সবসময় যেটা হয় যে বিউরোক্রেসি বা এই আমলা যারা থাকেন তারা রাজনৈতিক নেতাদের অঙ্গুলিলেখনে কাজ করেন বলেই আমরা জানতাম। কিন্তু সম্প্রতি বহু এরকম ইনস্ট্যান্সেস দেখা গেছে, এবং নবান্নে যারা চাকরি করেন একটু আন্ডার কভার সার্ভে করলে বেরিয়ে আসবে যে আমলাদের দাপট ইলেকটেড বা নমিনেটেড লিডারদের থেকে অনেক বেশি হয়ে গেছে। তার কারণ হচ্ছে তাদেরকে হু হু করে প্রমোশন দিয়ে দেওয়া, বিভিন্ন জায়গায় পোস্ট দিয়ে দেওয়া। যে রাজীব কুমারের নাম বললেন, রাজীব কুমারকে তো ভুল পদ্ধতিতে রিক্রুট করে রাখা হয়েছিল, কারণ সিনিয়রিটি হিসেবে তার থাকার কথা না, তিনি ডিজিপি ছিলেন না, তিনি অ্যাক্টিং ডিজিপি ছিলেন, কার্যনির্বাহী হিসেবে ছিলেন। তো এই 3 বছর ধরে তাকে রেখে দেওয়া হলো। দেখুন, এই 3 বছর ধরে তাকে মানে কোনো পোস্টে রেখে দেওয়া এবং এই সরিয়ে দেওয়া, এই ব্যাপারগুলো পুরনো প্রোটোকল, এগুলো হতেই পারে। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থা একটা বড় লুপহোল হচ্ছে, আমাদের নির্বাচন কমিশন বলুন কিংবা আদালতই বলুন, তাদের নিজস্ব কোনো এক্সিকিউটিভ ফোর্স নেই। আদালত এক কুচি লিখে দিতে পারে, নির্বাচন কমিশন একটা সার্কুলার বের করে দিতে পারে এটা করতে হবে, কিন্তু এক্সিকিউটিভ ফোর্সটা যাদের হাতে, তারা 100% করাপ্টেড এই তৃণমূল কংগ্রেসের সরকার। আজকে আদালত যদি বলে দেয়, আদালত তো বলে দিয়েছিল ওখানে তদন্ত করতে হবে, মুর্শিদাবাদ এটা ঠিক করতে হবে, হুগলির চাপাদানিতে যখন মারাত্মক রায়ট হলো তখন রায়ট কীভাবে বন্ধ করতে হবে, কিন্তু তারপরেও কিন্তু এই সংঘাত বন্ধ করা যায়নি। তার কারণ আদালতের জজ গিয়ে ওখানে কামান বন্দুক নিয়ে ওখানে শাসন করবেন না। শাসন করতে গেলে তিনি ডাইরেকশনটা ইস্যু করবেন পুলিশকে। এবার পুলিশ গিয়ে নবান্নে গিয়ে হাত পেতে দাঁড়াবে যে তাহলে আমি কি করব, নবান্নের 14 তলা থেকে যা নির্দেশ আসবে সেই অনুসারে কাজ হবে। ম্যাক্সিমাম আদালত এনকোয়ারি করবে, রিপোর্টে একটা দুঃখ প্রকাশ করবে পুলিশ, যা সরি ভুল হয়ে গেছে, আগামীতে ঠিক করে করব। ফলে এক্সিকিউটিভ মেশিনারিটা কিন্তু নির্বাচন কমিশনের হাতে নেই। ফলে 3 বছর পরে বা 3 বছর পার হয়ে গেলে একটা লোককে অন্য জায়গা থেকে রিক্রুট করে অদল বদল এই সমস্ত করানো হবে। কিন্তু মাথায় রাখতে হবে যে লোকটাকে আপনি একজন থানার ওসিকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠালেন, তার মানে সেই লোকটা বিরাট সাধু পুরুষ হয়ে গেল না। কারণ আমাদের এই দুর্নীতির যে শেকড় এত গভীরভাবে আমাদের মাটিটাকে ধরে রয়েছে যে আজকে ধরুন ফুলবাগান থেকে একজন ওসিকে ধরে নিয়ে যদি আমি আলিপুরে পাঠিয়ে দিই, এই দুর্নীতির চক্র ফুলবাগান থেকে লেজা এবং মুড়ো ধরে আলিপুরে গিয়ে একইভাবে শুরু হবে। কারণ এই একই লোক ঘুরে ফিরে একই রকমভাবে কাজ করে, এবং এদের সর্বোচ্চ নিয়ন্ত্রক যার হাতে রিমোট কন্ট্রোলটা রয়েছে তিনিই তো বলে দেবেন যে ওইখানে ওই ক্রাইম নেটওয়ার্ককে অ্যাক্টিভেট করতে হবে, ওইখানে ওই লোকটাকে মারতে হবে। যেভাবে এখন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর, আমি টিভিতে দেখছিলাম আপনাদের চ্যানেলেই, যে বাবা বিজেপি সমর্থক না অন্য কোন দলের সমর্থক বলে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে পেটানো আরম্ভ করেছে। তো তার মানে দেখুন, এই যে ভয়ের আবহটা তৈরি করা, আজকে যদি এরকম একাধিক স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট যারা ধরুন 18 হয়ে গেছে, যারা ভোট দিতে আসবে, তাদেরকে এইভাবে যদি সন্ত্রাস তৈরি করা হয়, তখন না থাকবে সেখানে নির্বাচন কমিশন, না থাকবেন সেখানে কোনো জজ সাহেব। ফলে আলোর অন্ধকারে, আলোটা নিভে যাওয়ার পরে এই ব্যক্তিগত স্তরে গ্রাউন্ডে যদি আটকাতে হয়, তাহলে আমার একটাই আবেদন থাকবে, সমস্ত বিরোধী দলের, সেটা বাম হোক ডান হোক যে কোনো দল হোক, তাদের নিজের গ্রাউন্ড ফোর্সকে রেজিস্ট করতে হবে। যেভাবে 2011 সালে সিপিআইএম এর সরকারের অত্যাচারকে রেজিস্ট করবার জন্য তৃণমূলের এবং তৃণমূলের সহযোগী অন্যান্য দলের গ্রাউন্ড ফোর্সটা শক্তিশালী হয়েছিল। ফলে বিরোধী দলের মাটি লেভেলে যতক্ষণ না পর্যন্ত এই কাউন্টার দেওয়ার শক্তি আসছে, ততক্ষণ নির্বাচন কমিশন কিংবা সুপ্রিম কোর্ট কেউ এই নির্বাচনকে ঠিক করতে পারবে। সজলদা, আইপিএস এবং আইএস তাদেরকেও এখন রেডারে রাখছে নির্বাচন কমিশন, লাভ হবে না ক্ষতি হবে? দেখুন, রেডারে রেখে শুধু অবজারভেশন করে গেলাম, এডস গোনার মতন, প্রিভেনশনের চেষ্টা করলাম না, তাতে কিন্তু কোনো লাভ হবে না। আমার বলার বক্তব্য হচ্ছে যে দেখুন, একদম পরিষ্কার কথা যে 2011 সালে 6 দফায় ভোট হয়েছিল। আলিপুর থেকে ভোট দিয়ে আসার পর খিদিরপুরে আবার পরের দিনকেও ভোট দিতে পারিনি, মেরে লাট করে দিয়েছিল পুলিশ। আমি বলছি যে সেখানে কি শুধু সেন্ট্রাল ফোর্স ছিল? না, সেন্ট্রাল ফোর্সের সব জায়গাটা দরকার নেই, আদার স্টেট ফোর্সও আছে। বিভিন্ন রাজ্য থেকে পুলিশকে আনা যায় যারা রেগুলার পুলিশ, তাকে সেখানে সেন্ট্রাল ফোর্স, সিআরপিএফ, সিআইএসএফ এদের কাউকে দরকার নেই, বিএসএফ কাউকে দরকার নেই।
নিরপেক্ষ পুলিশ থাকলে বিশ্বাস করুন আপনার কাউকে আনার দরকার নেই, এই রাজ্যের পুলিশই যথেষ্ট। একটু বড়িটা কমিয়ে নিতে হবে চোটার জন্য, আর কিছু দরকার নেই। আমার বক্তব্য হচ্ছে যে এই যে আপনি আইএএস আইপিএস গুলোকে আপনি সরাচ্ছেন, এতে কি লাভ হচ্ছে? আজকের দিনে আপনি অফিস করেন, স্কুল করেন, কলেজ করেন, সমস্তটাই অনলাইনে। এই লোকটাকে আপনি একটা ধরুন জেলা থেকে আরেক জেলায় ট্রান্সফার করলেন, ও কিন্তু যে জেলাতেই গেল সেই জেলার ডিউটি করলো না, ও ওখান থেকে বসে যেটা করে তৃণমূল, সেটা হচ্ছে ওর পূর্বতন জেলার নেটওয়ার্কটাকেও সামলায়, এবং যার কেসটা ওখানকার যিনি সেই মুহূর্তের সুপার তাকে খেতে হয় না, কারণ আরেকটা জেলার সুপার যে ওখানে আগে ছিলেন তিনি অন্য জেলায় গিয়ে এটাকে কন্ট্রোল করছেন। ফলে এই জায়গাটা বন্ধ করা দরকার। বন্ধ কি করে করবে? সমস্ত ক্ষমতা এদের হাত থেকে ডিফাইন করে দিতে হবে। যদি আমি বলছি, আমরা দেখলাম যে হাজারদুয়ারিতে ঘুরে বেড়াচ্ছে সেন্ট্রাল ফোর্স, পুরো মুর্শিদাবাদ জুড়ে র্যান্সাক চলছে, হাজারদুয়ারি ঘুরছে সেন্ট্রাল ফোর্স। সেন্ট্রাল ফোর্স আমি যতটা বুঝেছি একটা খুবই একটা প্রফেশনাল অর্গানাইজেশন, অর্ডার না পেলে তারা কিচ্ছু করবে না। আর অর্ডারের অথরিটিরা যদি রাজ্য সরকারের হাতে থেকে যায়, তাহলে তারা ওই হাজারদুয়ারি ঘুরবে, গলির ভেতরে রিগিং হবে, আর আপনাদের টিভি ক্যামেরায় দেখানোর জন্য বড় রাস্তার উপরে তারা মার্চ পাস্ট করবে, তাতে কোনো লাভ হবে না। একটা কথা বলি, একটা জিনিস অ্যাসিওর করতে হবে, একটা জিনিস অ্যাসিওর করতে হবে যে এরা না একটা প্রচার চলে ঠিক নির্বাচনের আগে থেকে, যে সেন্ট্রাল ফোর্স তো ইলেকশনের রেজাল্ট অবধি, তারপর কিন্তু আমরাই থাকবো। এখানে মানুষের কাছে দুটো পথ, এক হচ্ছে সেন্ট্রাল ফোর্সকে আগের থেকে নেমে এমন অপারেশন করতে হবে এই জাতীয় কথা বলার ক্ষমতা কারণ না হয়, আর দ্বিতীয়ত আরেকটা দায়িত্ব মানুষের থাকবে, তারা এমন ভোট দেবে যাতে করে এই যে লোকগুলো এই কথাগুলো বলছিল ভোটের পর যেন তাদের আর খুঁজে পাওয়া না যায়, তারা যাতে নিজেরাই গা ঢাকা দেয়। এইটা হলে তবেই একমাত্র আমার ধারণা নির্বাচন শান্তিপূর্ণ এবং অবাধ নির্বাচন, সরকারের ভাষায় না, সরকার বিরোধীদের ভাষায় যদি হয়, তাহলে দেখবেন ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কোনো রাজনৈতিক দল এই নির্বাচনে। জন্টু বাড়ে, কারণ একদম সময় শেষ, জন্টু বাড়ে এবং শুভমের কাছে শেষ 1 মিনিট করে যাবো। জন্টু বাড়ে, দেখো, সংবিধানে পরিষ্কার বলা আছে 324 নম্বর ধারা 6 নম্বর উপধারায় ডিরেকশন, সুপারভিশন, পানিশমেন্ট তিনটাই এককভাবে নির্বাচন কমিশনের হাতে, এবং সুপ্রিম কোর্ট লাস্ট ইয়েতে হিয়ারিংয়ে কিন্তু মেনে নিয়েছে। এই নতুন নয় যে আমলাদেরকে ট্রান্সফার করা হচ্ছে 2009, আমরা কেন স্ট্যান্ডার্ড বলি, লাস্ট পশ্চিমবঙ্গের নির্বাচন 2009-এ, সে বছর আমিও এই কাজের সাথে একটা ওতপ্রোত পার্ট ছিলাম। সাংঘাতিক পরিমাণে, এমনকি প্রিসাইডিং অফিসার যারা একদম গ্রাসরুট লেভেলের কর্মী, তাদেরকেও ডিস্ট্রিক্ট চেঞ্জ করে দেওয়া হয়েছিল, এবং আটোসাটো ব্যবস্থা শুধু নয়, 256 নম্বর আর্টিকেল অনুযায়ী যেখানে পুরোপুরি সেন্ট্রালের অর্ডারগুলো ইমপ্লিমেন্ট করার দায়িত্ব থাকে আমলাদের, এক্সিকিউটিভ এন্ডে। অরিত্র ঠিক বলেছে, আবার কিছু জায়গায় ওর সাথে আমি ডিফারও করছি, যে ব্যুরোক্রেসি সব সরকারেরই নয়নের মণি, কিন্তু ব্যুরোক্রেসিকে যখন রুলিং পার্ট করে দেওয়া হয়, যেটা তৃণমূল করেছে 100% রুলিং পার্ট, তখনই সমস্যাটা তৈরি হয়। এই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশনকে ওয়েল অ্যাসিওর্ড করতে হবে যে এই রুলিং পার্ট যারা উচ্ছিষ্টভোজী, খুব বাজে লাগবে কথাটা শুনতে, তাদেরকে যেন অ্যাক্টিভলি জনবিরোধী কাজ থেকে বিরত রাখা যায়। শুধুমাত্র আমি অ্যাকশন টেকেন রিপোর্ট নিলাম, শুধুমাত্র মোকারি অফ দ্য হাইয়েস্ট অর্ডার করে বসে রইলাম, তাহলে নির্বাচন 2024-এ যেটা হয়েছে, 21-এ যেটা হয়েছে, ছেলে খেলায় পরিণত হবে। আর তোমাকে আমি আরেকটা কথা বলি, এই যে অবজারভার তৈরি হয় না, যারা পিকনিক করতে আসে এখানে, এদের রোলটাকেও দেখতে হবে। এদের রোলটাকে যদি সঠিক না করা যায়, আর মানুষের মহাজোট বিরোধীরা যেটা করতে পারে, যেটা 11-তে করেছিল, এই মহাজোটটা একটা বড় জায়গায়। তুমি লাস্ট যে 18-র নির্বাচন, 18-র পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল ব্যাপক রিগিং করেছিল, তারপরেও কিছু কিছু আদিবাসী অধ্যুষিত এলাকায় মানুষ মহাজোট করে তৃণমূলের ব্রেগিংটাকে আটকাতে পেরেছিল, তার ফসল কিন্তু বামেরা বা বিজেপি পেয়েছিল। ফলে এটা দরকার, তা না হলে কোনোভাবেই করতে পারবে না। আলোতে এনে দিচ্ছি 5 সেকেন্ডস, সেটা হচ্ছে এটাও নির্বাচন কমিশনকে এনশিওর করতে হবে যে তৃণমূলের নেতা মন্ত্রীরা এদের সাথে একটা বড় সংখ্যায় ব্যান্ডওয়াগান তৃণমূলের বিভিন্ন কনসাল্টিং এজেন্সির লোকেরা ওখানে ফিল্ডে যাতে না ঢুকতে পারে ভোটিং এলাকায়, সেইটা যেন নির্বাচন কমিশন এনশিওর করে। তার কারণ এই ছেলে মেয়েগুলিকে ওখানে ঢুকিয়ে ডিএম বিডিওকে দিয়ে ওখানে থ্রেটের আবহ, ওখানে পোলিং স্টেশন রিগিং, এগুলো কর্পোরেট লেভেলে করানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। তাই নির্বাচন কমিশন যেন এনশিওর করে যে ওই ভোটিং এর প্রার্থী ছাড়া আর কোনো থার্ড পার্টি লোক ওখানে ঢুকতে পারবে না। শুভম শেষ 1 মিনিট।
ময়ূকদা, এটা অতীতে প্রত্যেকটা নির্বাচনে দেখা গেছে যে ইলেকশন কমিশন মিটিং করে সমস্ত রাজনৈতিক দলের হাতে ইলেকশনের দিন গন্ডগোল হলে, অভিযোগ এলে কোন ফোন নম্বরে ফোন করতে হবে সেই একটা তালিকা দিয়ে দেয়। এবং আমরা অতীত অভিজ্ঞতা থেকে পার্টির হয়ে নির্বাচনে যে কন্ট্রোল রুম হয় সেখান থেকে কন্ট্রোল রুম পরিচালনা করতে গিয়ে যেটা দেখেছি সেটা হচ্ছে, যদি আমরা ইলেকশন কমিশনার বা ডেপুটি কমিশনারকে ফোন করি তাহলে সেই আলটিমেটলি তারা ডিএম এসপির সাথে কথা বলে ফোর্স পাঠায়, ব্যবস্থা নেয়, সেটাতে অনেক দেরি হয়ে যায়। সেই জন্য আমরা যেটা করি, ডাইরেক্ট ডিএম বা এসপিকেই ডাইরেক্ট ফোন করি। এবার যেটা বাস্তব সেটা হচ্ছে, কিছু কিছু জেলায় কিছু কিছু ডিএম, কিছু কিছু এসপি তবু ব্যবস্থা নিলেও যারা সরাসরি তৃণমূলের অঙ্গুলি হেলনে কাজ করে তারা কোনো ব্যবস্থা নেয় না এবং পুলিশ ফোর্সও পাঠায় না। তারা পুলিশ ফোর্সও পাঠায় না। এবার সেই জায়গাগুলোতে যারা অলরেডি নোন, যে আইপিএস, যে আইএস, যে আধিকারিকরা তৃণমূলের হয়ে কাজ করে, তৃণমূলের অঙ্গুলি হেলনে কাজ করে, যেটা নোন, তাদের বিরুদ্ধে ইলেকশন কমিশনের আগেই ব্যবস্থা নেওয়া উচিত। এবং লাস্ট কথা এটাই, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে অবশ্যই যদি গণতন্ত্রের রিফ্লেকশন নির্বাচনে করতে হয় তাহলে ন্যূনতম 3 দফা থেকে 4 দফায় নির্বাচন করতেই হবে এবং সেই 3 দফা থেকে 4 দফায় নির্বাচন করার মতো সময় কিন্তু আছে। সজলদা 30 সেকেন্ড এবং তারপর আমাকে সময় শেষ করতে লাগবে না। আমি যেটা বলছি, উনি যেটা বলছেন এসপি ডিএসপি কে ফোন করবেন, কোনো প্রয়োজন নেই। আপনারা নির্বাচন করেন, আপনাদের এই খবরটা থাকা উচিত যে কিউআরটি নাম্বার থাকে প্রত্যেকটা বিধানসভার, একটা করে একাধিক করে কিউআরটি নাম্বার থাকে। আপনারা নির্বাচনে কিউআরটি নাম্বারটাকে ফোন করুন। আপনাকে এসপি ডিএসপির উপর যাবেন না। কিউআরটি টিমকে ফোন করলে তাদের নিজস্ব নাম্বার দেওয়া থাকে, ক্যান্ডিডেটদের কাছে পাঠানো হয়, সেই নাম্বারে ফোন করলে আপনি তাতে সাহায্য পাবেন। একদম করবে সজলদা, আপনি করবেন, আপনার বিপদ আপনি করবেন না তো অন্য কেউ। সাহায্যটা কে কিউআরটি কে করবে? নির্বাচন কমিশনকে করতে হবে। রেসপন্স টিম থাকে নির্বাচন কমিশনে, তারা করবে। জেলা প্রশাসন সেটা থেকেও যদি জেলা প্রশাসন একেবারে সময় শেষ, কিন্তু আবারও বলছি, এবারের লড়াইটা শেষ লড়াই এবং এই লড়াইটা যেন তেন প্রকারণে তৃণমূল ভেস্তে দিতে চায়, এটা হতে দেবেন না। একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে। মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH